সো আমরা টটোমেরিজম করেছিলাম, কিন্তু টটোমেরিজমের যেটা আমরা যতটা করেছি অতটা আপাতত মোর দ্যান ইনাফ। টটোমেরিজম আমি বলেছিলাম যে কিটো ইনল টটোমেরিজমে স্পেসিফিক্যালি যে ইনলটা কম তৈরি হয়, কিটোটা বেশি পার্সেন্টেজ হয়। এবার এই কতটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, কতটা কিটো কতটা ইনল হবে, বা কেন কতটা কিটো স্টেবল। ফর এক্সাম্পল ধরে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অলরেডি আমরা খাতায় করে নিয়েছি, জাস্ট বোঝাচ্ছি। তো ধরে নাও এটা আছে CH3 C ডাবল বন্ড ও CH3। এবার এর টটোমেরিক ফর্ম কি হবে? এর টটোমেরিক ফর্ম হবে CH3 COH, আর এটা কি হয়ে যাবে CH2 ডাবল বন্ড। এখান থেকে H টা এদিকে শিফট হবে, ডাবল বন্ড শিফট হবে, রাইট? এবার ওটা হবে ইনল ফর্ম, এটা হবে কিটো ফর্ম। এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইটা হচ্ছে 90%, গ্রেটার দেন 90% কিটো ফর্ম হয়, আর শুধু এর 10% তৈরি হয় ইনল ফর্ম, 10% ইনল ফর্ম হয়। কিন্তু এমনও কিছু কিছু এক্সেপশনস আছে যেখানে আমরা দেখবো যে ইনল ফর্ম বেশি হবে আর কিটো ফর্ম কম হবে। তো এই টপিককে আমরা বলি কিটো এনল প্রোডাক্ট ফরমেশন, keto enol product formation and its stability, keto enol product formation and its stability। এই জিনিসটা এখন আমরা করতে পারবো না, বিকজ এখন এখানে আমাদেরকে ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ এইগুলোর কনসেপ্ট লাগবে। তো এটা আমরা জিওসি এর সঙ্গে করব, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। জিওসি হচ্ছে যেখানে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট, এখানে রেজোনেন্সেরও কনসেপ্ট আসবে। কিটো ইনল প্রোডাক্ট ফরমেশন বোঝাতে কি কি কনসেপ্ট লাগবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ আর রেজোনেন্সের কনসেপ্ট ছাড়া এই প্রোডাক্টের স্টেবিলিটি আর পার্সেন্টেজ বোঝানো যাবে না। এটা ছাড়া টটোমেরিজমের মধ্যে কিছু স্পেশাল টটোমেরিজমের এক্সাম্পলস বা কেসেস আছে, যেগুলো আমরা স্পেশাল টটোমেরিজমের কেসগুলো আমরা পরে করব, মানে যার মধ্যে জিওসি ছোঁয়া আছে। তো এই দুটো টপিক যখন আমাদের ইন্ডাকটিভ রেজোনেন্স এগুলো শেষ হয়ে যাবে, তখন আমাকে রিমাইন্ড করতে হবে যে টটোমেরিজমে, আমি অবভিয়াসলি মনে থাকে, বাট একবার রিমাইন্ডার দিয়ে দিলে কি হবে, হাইড্রোকার্বন যাওয়ার আগে আমরা এই দুটো টপিক তাহলে জিওসির পর আবার একবার করব। তখন আমি ওখানে টটোমেরিজম ছোট্ট করে রিভাইজ করিয়ে দেব, করিয়ে কেন কোনটা কিটো বেশি হচ্ছে, কেন ইনল বেশি হচ্ছে, এই ডিসকাশনটা তখন করব। তাহলে দেখো, যদি আমরা টটোমেরিজম ফর নাও যদি ফিনিশ করি, আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজমের যে টপিক ওটা পুরোপুরি কমপ্লিট। কি বললাম? আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজমের টপিক, স্ট্রাকচারের মধ্যে কি কি আমরা পড়েছি, যে ট্রিকটা ছিল রতন টাটা ফাইন্যান্স মাই কলেজ প্রোগ্রাম, ওর মধ্যে সব কটা আমাদের কমপ্লিট, রাইট? তো নেক্সট আমরা চলে যাব তোবার যে নেক্সট টাইপ অফ টটোমেরিজম আছে। নেক্সট টাইপ অফ টটোমেরিজম হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। মানে এখানে এবার আমরা স্ট্রাকচার নিয়ে আর আলোচনা করব না, আমরা স্ট্রাকচারের অ্যারাউন্ডে মানে স্পেসে যে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, রাইট? তো এই স্পেসের অ্যারাউন্ডে যে চেঞ্জ হচ্ছে এটার মধ্যে দুটো টপিক আছে মেইন, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। তো আজকে আমাদের হেডিং হবে স্টিরিও আইসোমেরিজম, আর তার মধ্যে আমরা লিখব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম আর তার ভেতরে আমরা লিখব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম আর তার ভেতরে আমরা লিখব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম, তার ভেতরে আমরা লিখব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। সো হেডিং দেবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে লিখবে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কি হয়? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম একটা ফেনোমেনা থেকে হয় যেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড রোটেশন। আর এই রেস্ট্রিক্টেড রোটেশন কার অ্যাবাউট পসিবল আছে? এটা শুধু ডাবল বন্ডের অ্যাবাউট পসিবল আছে। দেখো আমি এক্সপ্লেইন করছি, এখন কিছু কপি করবে না। ধরো সি ডাবল বন্ড সি আছে, রাইট? সি সিঙ্গেল বন্ড সি আর সি ট্রিপল বন্ড সি, রাইট? তিনটেই হাইড্রোকার্বন,
একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। এবার অ্যালকেনের মধ্যে সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড কমপ্লিট রোটেশন প্রোভাইড করে, যেটাকে আমরা কি বলি, ফ্রি রোটেশন, মানে একটা কার্বন ঘুরতেই থাকবে, ঠিক আছে। কিন্তু ডাবল বন্ড কি প্রোভাইড করে, রিস্ট্রিক্টেড রোটেশন, মাত্র 180 ডিগ্রি ফ্লিপিং প্রোভাইড করবে। আর ট্রিপল বন্ড কমপ্লিট রিস্ট্রিকশন রোটেশন, এটা কোনো রোটেশন প্রোভাইড করবে না, এটা আমি বলেছিলাম, আই গেস ডায়াগ্রাম থেকে এক্সপ্লেনও করেছিলাম। তো এখানে এটা জাস্ট ফার্স্ট পয়েন্টে কপি করবে, যে এখানে কি হয়, সিঙ্গেল বন্ড যদি থাকে এটা কি প্রোভাইড করে, ফ্রি রোটেশন, ফ্রি রোটেশন মানে ফুল 360 ডিগ্রি এটা রোটেশন প্রোভাইড করে। নেক্সট হচ্ছে ডাবল বন্ড, এটা কি প্রোভাইড করে, এটা রেস্ট্রিক্টেড, এই রোটেশনকে আমরা বলি রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিক্টেড রোটেশন, এটা প্রোভাইড করবে 180 ডিগ্রি রোটেশন। আর ট্রিপল বন্ড একদমই নো রোটেশন, এটা একদমই রোটেশন দেখাবে না, এখানে তুমি রোটেট করলে মলিকিউল কি হবে, ভেঙে যাবে, দ্য মলিকিউল উইল ব্রেক, তো এখানে একদমই রোটেশন হবে না, নো রোটেশন অ্যাট অল। देखो when two compounds having same molecular formula, when two compounds having same molecular formula similar chemical structures and a double bond possess different geometrical arrangement, and a double bond possess different geometrical arrangement of atoms or groups about the double bonded carbon atoms, about the double bonded carbon atoms, about the double bonded carbon atoms. This phenomenon is known as geometrical isomerism. This phenomenon is known as geometrical isomerism. नेक्स्ट लिखो कॉज ऑफ जीआई, शॉर्ट फॉर्म में ज्योमेट्रिकल आइसोमेरिज्म के আমরা जीआई লিখবো। कॉज ऑफ जीआई लिखबे the restricted rotation of carbon atoms, the restricted rotation of carbon atoms about double bond, the restricted rotation of carbon atoms
about double bond is the main cause of geometrical isomerism. The restricted rotation of carbon atoms about double bond is the main cause of geometrical isomerism. Is the main cause of geometrical isomerism. Continue korbe. The double bond consists of a sigma and a pi bond. The double bond consists of a sigma and a pi bond. The double bond consists of a sigma and a pi bond. And pi bond is formed by sidewise overlapping. And pi bond is formed by sidewise overlapping of unhybridized p orbital. Sidewise overlapping of unhybridized p orbitals. Unhybridized p orbitals of two carbon atoms. Full stop. For complete rotation, the breaking of pi bond is needed. For complete rotation, the breaking of pi bond is needed, which involves absorption of 251 kilojoule per mole energy, 251 kilojoule per mole energy, which is not available under normal conditions. Hence, the rotation about double bond is restricted. Hence, the rotation about double bond is restricted. Hence, rotation about double bond is restricted. তাহলে এখানে কি বলছে যে GI এর cos কি আছে, রাইট? তো GI এর cos কি হবে, যে যদি আমি এই ডাবল বন্ডটাকে ওপেন করে দেখি, তো আমরা ইথিনে এখানে হাইব্রিডাইজেশন কি হবে, ডাবল বন্ড যখন হয় কার্বনের sp2 আর এটা হবে sp2, যদি আমি এখানে আরো দুটো সিঙ্গেল বন্ড ইমাজিন করি, রাইট? তো sp2 একটা s আর দুটো p কম্বাইন হয়েছে, তিনটে যদি তোমার নরমাল অরবিটাল কম্বাইন হয় তাহলে তিনটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এর মানে এখানে তিনটে হাইব্রিড অরবিটাল আছে, এটা আমি এক্সপ্লেইন করেছি হাইব্রিডাইজেশনের কেমিক্যাল বন্ডিং। তো এখানে sp2 আর এই কার্বনে sp2 আর এই কার্বনে sp2, তো sp2 ওভারল্যাপে এখানে কি হবে, sp2 ওভারল্যাপে এখানে সিগমা বন্ড ফর্ম হবে। sp2 ওভারল্যাপে এখানে কি হচ্ছে, সিগমা বন্ডের ফরমেশন হবে, ডাইরেক্ট হেড অন ওভারল্যাপ। আর এখানে ধরে নাও হাইড্রোজেন প্রেজেন্ট আছে H, আর এখানে ধরে নাও Cl আছে, Cl নিজের p অরবিটাল নিয়ে আসবে, রাইট? আর এখানে ধরে নাও Cl আসবে নিজের p অরবিটাল নিয়ে, আর এখানে হাইড্রোজেন, তুমি চারটে হাইড্রোজেনও ধরতে পারো, হাইড্রোজেনের s রাউন্ড হয়। এবার রইলো এখানে কার্বনের তো তিনটেই বন্ড হচ্ছে, তো এবার আমরা জানি কার্বনের তোমার কনফিগারেশন কি হয়, sp মানে একটা s এ ইলেকট্রন আর তিনটে p এ ইলেকট্রন থাকে কার্বনের এক্সাইটেড স্টেটে, p3s, রাইট? কিন্তু আমরা হাইব্রিডাইজেশন করছি শুধু একটা s আর দুটো p কে নিয়ে, এর মানে একটা p অরবিটাল কি পড়ে আছে, আনহাইব্রিডাইজ, যেটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে না। আর সেই p অরবিটাল কিভাবে আমরা দেখতে পারবো এখানে ডায়াগ্রামে, সেই p অরবিটাল এইভাবে প্রেজেন্ট হবে, যেটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে না। এখানেও কি হবে, একটা আনহাইব্রিডাইজড p অরবিটাল হবে, রাইট? যারা এখানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, ইথিনের
তোমাকে হাইব্রিডাইজেশন দেখতে হবে, sp2 হাইব্রিডাইজেশন এর নোটস একবার চেক করবে, ওখানে আরো ডিটেইলে লেখা আছে। এবার কি হবে, এই যে পি অরবিটাল আছে, পি অরবিটাল সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে। আমি অবভিয়াসলি দুটো মলিকিউল কাছে আনা পসিবল না বোর্ডে, বিকজ সিগমা বন্ড তাহলে দেখাতে পারবো না। তো পাই বন্ডকে আমরা এভাবে দেখাই, তলার লোব গুলো মিট হবে আর উপরের লোব গুলো মিট হবে আর একটা পাই বন্ড তৈরি হবে। এবার এই পাই বন্ডের ইলেকট্রন ক্লাউড উপরে হয় আর তলার ইলেকট্রন ক্লাউড নিচের দিকে হয়, বিকজ সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে। এবার যদি আমি এটাকে অ্যালকেনের মতন পুরো ঘোরাতে চাই, তাহলে আমাকে পাই বন্ডটাকে ভাঙতে হবে, বিকজ পাই বন্ড তো সাইডে চলে এসছে। তো পাই বন্ডটাকে ভাঙার জন্য যে এনার্জি লাগে ওটা হচ্ছে 251 কিলো জুল, যেটা নর্মাল কেমিক্যাল রিয়াকশন বা নর্মাল নেচারে অ্যাভেলেবল না। তাহলে এর মানে আমরা এই পাই বন্ডকে ন্যাচারাল স্টেটে ভাঙতে পারবো না, রাইট? তো ইন দ্যাট কেস এটা পাই বন্ডটা কি হয়, তোমার যেরকম কাপড় দেখবে টুইস্ট হতে পারে একটা পয়েন্ট অবধি, ধরো এটা পাই বন্ড, এবার ধরো আমি এটাকে রোটেট করছি, তো রোটেশনে কি হবে, একটা টুইস্ট হবে, একটা লেভেলে গিয়ে টুইস্ট হয়ে এটা আটকে যাবে। তো সেম এখানেও হবে, এটা তুমি একটা লেভেল অবধি টুইস্ট করতে পারবে, বাট ফার্দার যদি তুমি রোটেট করো তাহলে কি হবে, ওটা ভেঙে যাবে, রাইট? তো সেটা ভাঙা যাবে না, বিকজ সেই এনার্জি আমাদের কাছে নেই ভাঙার, 251 রিকোয়ার্ড হবে। তো এই পাই বন্ড রেস্ট্রিকশন প্রোভাইড করে ফ্রি রোটেশনে, কিন্তু এই পাই বন্ড কিছুটা হলেও রোটেট করছে। কতটা রোটেশন করে, 180। আর এই 180 রোটেশনের জন্যই কি হচ্ছে, আমরা জিআই দেখতে পাবো। ক্লিয়ার? এই কজটাই আমি এক্সপ্লেন করেছি, জাস্ট এই ডায়াগ্রামটা কপি করে নাও। আর এখানে পাশে আমাদেরকে লিখতে হবে, এই যে পাই বন্ড আছে, এই পাই বন্ড তুমি ডায়াগ্রামের ওপরে লিখবে, ঠিক আছে, অ্যারো দিয়ে, যে পাই বন্ড creates restriction in rotation, creates restriction in rotation, রাইট? যার জন্য জিআই পসিবল হচ্ছে, যদি ডাবল বন্ড হতো না তাহলে জিআইও এক্সিস্ট করতো না। হয়েছে? লেখো এখানে examples of GI, examples of GI. Number 1, butene, লেখো butene। সো butene কিভাবে এক্সাম্পল অফ জিআই হচ্ছে আমরা দেখবো। butene, এবার জিআই বোঝার জন্য আমাদেরকে ডায়াগ্রামসকে একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। কিভাবে দেখো,
butene CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা হচ্ছে বিউটুইন, রাইট? নরমালি এবার দেখো যেটা ডাবল বন্ড হবে সেটাকে তুমি এভাবে সেন্টারে লিখবে, রাইট? এবার দেখো এই কার্বনে একটা CH3 দেখতে পাচ্ছ আর এই কার্বনে একটা H, তো কিভাবে আমরা লিখবো? এইভাবে CH3 তলায় এইভাবে H, রাইট? তারপর এই কার্বনের সঙ্গে দেখো একটা CH3 ওপরে, তলায় একটা H, রাইট? এবার দেখো এখানে এটা কোনো একটা কার্বনকে আমরা রোটেট করব, দুটো কার্বনকে রোটেট করলে তো আবার সিমিলার স্ট্রাকচার চলে আসবে, তো কোনো একটা কার্বনকে 180 ডিগ্রি রোটেট করলে আমরা আর একটা স্ট্রাকচারের কি পাবো? H ওপরে হয়ে যাবে একদিকে CH3 আর বাকি এইদিকে লেফট সাইডের যে কার্বন আছে ওটা আনঅ্যাফেক্টেড থাকবে। তো আমি কি করলাম, একটা কার্বনকে ধরে জাস্ট 180 ডিগ্রি রেস্ট্রিক্টেড রোটেশন করলাম, রাইট? এইটাই হচ্ছে দেখো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। কানেক্টিভিটি অফ অ্যাটম চেঞ্জ হচ্ছে না কোনো দিক থেকে, এই কার্বনটা মিথাইল হাইড্রোজেনের সঙ্গে, এই কার্বনটাও মিথাইল হাইড্রোজেন, এখানেও সব কার্বন সেম। কানেক্টিভিটি যদি চেঞ্জ হয়ে যায় অ্যাটমের তাহলে ওটা স্ট্রাকচারাল আইসোমেরিজম হয়ে যাবে, কিন্তু এটা স্টিরিও আছে। স্টিরিও মানে এখানে স্পেস এর অ্যারাউন্ডে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে, কানেক্টিভিটি অফ অ্যাটমের এখানে কোনো কোয়েশ্চেন হবে না। এবার এই 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 জিআই কে আমরা বলি সিস আইসোমার, আর এটাকে আমরা বলবো ট্রান্স আইসোমার। এটা হবে সিস আইসোমার আর এটা কি হবে? ট্রান্স আইসোমার। এবার সিস এন্ড ট্রান্স এটা কিভাবে ডিসাইড হচ্ছে দেখো, যদি আমি এই দুটো মিথাইলের ডিসটেন্স নিই, এই ডিসটেন্সকে আমি বললাম L1, রাইট? কিন্তু যখন আমি রোটেট করে দিয়েছি এই ডিসটেন্সটা কি হয়ে যাচ্ছে, এটাকে আমি L2 বলছি। L1 আর L2 লেন্থ কি ইকুয়াল আছে? না। তো যখন অবভিয়াসলি তো L2 কি হবে? বেড়ে গেছে, L2 গ্রেটার দেন L1। এর মানে অ্যাটম মলিকিউলের মধ্যে রোটেশন করে দুটো গ্রুপের মাঝখানে আমি ডিসটেন্স চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা শিওর আমি যে এটা জিআই হচ্ছে, রাইট? এটা হচ্ছে একটা বোঝার ওয়ে। তুমি কিভাবে বুঝবে কন্ডিশনস ফর জিআই? তুমি কিভাবে বুঝবে কন্ডিশনস অফ জিআই? কি হবে যে অবভিয়াসলি নাম্বার 1 হবে ডাবল বন্ড প্রেজেন্ট থাকতে হবে, রাইট? সেকেন্ড হচ্ছে ইচ কার্বনকে দেখতে হবে, each carbon should have two different groups. নাম্বারিং মানে IUPAC নেমিং লেখার জন্য, হ্যাঁ। তো তখন তো এটা মানে ইনিশিয়াল হবে হচ্ছে কমপ্লিটলি নাম্বার মানে আমি যদি ওই পার্সেন্টটা যদি সিটা খুব লংগেস্ট চেন তুমি ধরলে তো এটা হবে লংগেস্ট চেন, তো 1 2 3 4 1 2 3 4 বিউটুইনই থাকছে, চেঞ্জ হচ্ছে না। এটা হয়ে যাবে সিস বিউটুইন, ওটা হয়ে যাবে ট্রান্স বিউটুইন। ওদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এইভাবে বলি, রাইট? তো কন্ডিশনস অফ জিআই, কন্ডিশনস অফ জিআই কি হতে হবে? যে ডাবল বন্ড যেন প্রেজেন্ট থাকে আর ইচ কার্বনের উপর যেন দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে। এক্সাম্পল এরকম হতে হবে এ বি আর ধরে নাও সি ডি। এবার এ আর সি ইকুয়াল হতে পারে, বি আর ডি ইকুয়াল হতে পারে, যেরকম এখানে আছে এ আর সি ইকুয়াল, বি আর ডি ইকুয়াল। বাট চেকিং এর মেথড কি হবে? চেকিং এর মেথড হবে তুমি একটা কার্বনকে কভার করবে, দেখবে এই কার্বনে দুটো আলাদা, ভেরি গুড। এই কার্বনকে কভার করবে, এই কার্বনে দুটো আলাদা, দ্যাটস ইট। এইটা আর এটাকে কোনোদিন কম্পেয়ার করবে না, তুমি এ আর সি কে কম্পেয়ার করবে না বা বি আর ডি কে কম্পেয়ার করবে না, তুমি ইন্ডিভিজুয়াল কার্বনে দেখবে। যখন তুমি এই কার্বনে দেখছো এই কার্বনকে পুরোপুরি ভুলে যাবে, তবে তুমি কোনোদিনও তোমার জিআই এর কোয়েশ্চেন ভুল হবে না। জিআই এর কোয়েশ্চেন ভুল হয় যখন আমি এই গ্রুপকে কম্পেয়ার করি, তখন জিআই এর কোয়েশ্চেন ভুল হয়। ক্লিয়ার? কোয়েশ্চেন লিখবে, আচ্ছা লিখে নাও। আমরা কালকে একটা ক্লাস করলাম না থার্মোডাইনামিক্স? আচ্ছা, ওকে, হয়েছে।
পাশে ওটা লিখে নাও, এটা লিখেছি CAB CCD, দেখো ডাবল বন্ড আছে আর ইচ কার্বনের সঙ্গে ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচড আছে। এটা মানে জাস্ট ইনহিবিশন, মানে সাপোজ ওই কার্বন অ্যাটমে জাস্ট দুটো সেম যদি হয়ে যায় তাহলে জিআই কোনোদিনও হবে না, কোনো একটার মধ্যেও এটার সাথে আমি না, কোনো কিছু দেখব না, যদি সেম হয় না তাও দেখবে না, মানে জাস্ট ওই কার্বনেরই আলাদা হবে। রাইট। চলো কোয়েশ্চেন, আইডেন্টিফাই whether GI exhibit or not, identify whether GI exhibit or not, GI exhibit করবে কিনা তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই whether GI exhibits or not, GI exhibit করবে কি করবে না, you just have to identify that, right? চলো Number 1, propene. Number B, আর যদি এক্সিবিট করে তাহলে তার সিস এন্ড ট্রান্স স্ট্রাকচার আমরা রাখবো, ঠিক আছে? One phenyl prop 2 in এদিকে E, two methyl prop 2 in, prop 1 in, because methyl propene 2 in possible না। ঠিক আছে, এই কটা আগে করি। ফার্স্ট হচ্ছে প্রোপিন। স্যার এখানে তো কোনো ডাবল বন্ড নেই, প্রোপিনে ইন আছে তো, হ্যাঁ সবেতে ডাবল বন্ড আছে, রাইট? প্রোপিন, সো আমি প্রোপিনের নরমাল স্ট্রাকচার এইভাবে লিখবো, C ডাবল বন্ড H2H CH3, এইভাবে। প্রোপিন আগে আমি নরমাল স্ট্রাকচার লিখলাম। এবার আমি কিভাবে শিখিয়েছি, জিআই বোঝার জন্য বেস্ট হচ্ছে যেটা ডাবল বন্ড আছে সেটাকে আগে সেন্টারে লেখো, ডাবল বন্ডকে সেন্টারে লিখলাম, রাইট? এবার এই কার্বনের সঙ্গে একটা H তলায় লিখে দাও, এই কার্বনের সঙ্গে একটা CH3 উপরে লেখো, এই কার্বনের সঙ্গে দুটো H আছে, তাহলে এর জিআই স্ট্রাকচার এইভাবে হবে। এবার আমাকে কি শেখাতে হবে, ডাবল বন্ড, ডাবল বন্ড আছে, এই কার্বনে দুটো আলাদা আছে কিন্তু এই কার্বনে দুটো আলাদা না, সেম হয়ে গেছে, তাহলে নো জিআই, এখানে কোনো জিআই এক্সিবিট হবে না, প্রোপিন ডাজ নট শো জিআই, রাইট? নেক্সট 1,2 ডাইক্লোরোইথিন, তো এটার লিনিয়ার স্ট্রাকচার হবে এরকম 1,2 ডাইক্লোরোইথিন। সো ইথিনের স্ট্রাকচার এবার এটাকে কিভাবে হবে, জাস্ট সিম্পল আছে, এটা C ডাবল বন্ড H, এইদিকে Cl H, এইদিকে Cl, এবার ডাবল বন্ড আছে আর ইচ কার্বনে দুটো আলাদা অ্যাটম আছে, এটা জিআই হবে। এবার এই স্ট্রাকচারটা যেখানে দুটো গ্রুপ সেম টাইপের হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, সিস, রাইট? তাহলে এটা কি হবে, সিস 1,2 ডাইক্লোরোইথিন। এবার রেস্ট্রিক্টেড রোটেশন করলাম, তাহলে কি হবে, Cl টা উপরে চলে যাবে H, আর এটা হবে HCl, এটাকে ধরে রোটেট করলাম, তাহলে কি হয়ে যাবে, এটা ট্রান্স স্ট্রাকচার হয়ে যাবে। এর আনসার হবে ইয়েস, এটা জিআই দেখাবে, আর সঙ্গে সঙ্গে আমরা স্ট্রাকচারও প্র্যাকটিস করছি, রাইট? নেক্সট হচ্ছে 1-chloro-but-2-ene, তো আগে সবসময় লিনিয়ার স্ট্রাকচার রাখবো, আগে বিউট মানে চারটে কার্বন, 2-ene মানে সেকেন্ড পজিশনে ডাবল বন্ড, 1-chloro এখানে Cl,
রাইট? তো এখানে হয়ে যাবে CH2, এখানে হয়ে যাবে CH3, এখানে হয়ে যাবে একটা H। এবার এটা করবে কিনা, এটা লিনিয়ার স্ট্রাকচার আগে আমি আঁকবো সব সময়, লিনিয়ার স্ট্রাকচার আঁকলাম। এবার আমি কি করব, এখানে ডাবল বন্ডকে সেন্টারে লিখলাম এইভাবে, রাইট? ডাবল বন্ডের এই কার্বনের সঙ্গে একটা H, এইদিকে একটা CH3, রাইট? এখানে একটা H হবে, ঠিক আছে? এই কার্বনের একটা H, আর এখানে কি হয়ে যাচ্ছে CH2Cl, এইভাবে, রাইট? এই কার্বনের সঙ্গে দেখো একটা CH2 আর H অ্যাটাচ আছে, কিন্তু আবার CH2 এর সঙ্গে Cl ও অ্যাটাচ আছে। তো এই কার্বনের সঙ্গে CH2, তার সঙ্গে Cl অ্যাটাচ, আর এদিকে H। এবার দেখো সেম অ্যাটম একটা সাইডে হলে কি বলি, এটাকে আমরা সিস। আর এটা জিআই হচ্ছে কেন, এই কার্বনে দেখো দুটো আলাদা গ্রুপ, এই কার্বনে দেখো দুটো আলাদা গ্রুপ, এখানে CH2Cl আর এখানে কি আছে H। তো দুটো আলাদা গ্রুপ, এখানে দুটো আলাদা গ্রুপ, এটাকে সিস। এটাকে যখন আমি রোটেট করব, তাহলে CH3H ওপরে H, তলায় কি হবে CH2Cl। তো এটা কি হবে, ট্রান্স স্ট্রাকচার। তো এটা হবে, যদি পুরো নোমেনক্লেচার লিখি তাহলে হয়ে যাবে ট্রান্স 1 ক্লোরো বিউট-2-ইন, এটা হবে সিস 1 ক্লোরো বিউট-2-ইন, রাইট? 1 ফিনাইল prop-2-ইন, 1 ফিনাইল prop-2-ইন, ও এটা প্রোপিনই হবে, prop-2-ইন এক্সিস্ট করে না, প্রোপিনই হবে। আর 1 ফিনাইল, মানে আগে আমি লিনিয়ার স্ট্রাকচার রাখছি, ফিনাইল কখন হয়, যখন বেনজিন রিং সাবস্টিটুয়েন্ট হয়, রাইট? এটা হবে ফিনাইল। তো 1 ফিনাইল prop-2 প্রোপিন, 1 ফিনাইল prop-1-ইন, এটা হয়ে গেল CH3, এখানে একটা H হয়ে যাবে, এখানে একটা H থেকে ব্যালেন্স। এবার अगेन এর জিআই স্ট্রাকচারের জন্য কি করব আমরা, C ডাবল বন্ড C, প্রথম কার্বনের সঙ্গে উপরে একটা H, তলায় একটা ফিনাইল রিং, পাশের কার্বনের তলায় একটা H, আর উপরে CH3। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ইচ কার্বনের সঙ্গে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, একটা CH3H এইদিকে, আর ওই কার্বনের সঙ্গে H আর একটা ফিনাইল রিং। তো এটা জিআই হবে, জিআই শো করবে, কিন্তু আলাদাই শুরু করা হবে। মানে মানে ফিনাইল গ্রুপটা যখন যে গ্রুপটা দিয়ে ফিনাইল যখন থাকবে তখন ওটা একটা আলাদা মানে সেপারেটলি ধরা হবে, তাই তো? এখানে যখন হাইড্রোজেন সেপারেটলি ধরা হবে, ফিনাইলটা পুরো সেপারেটলি, হ্যাঁ, ওখানে তখন মানে ডাবল বন্ডের সঙ্গে যাও থাকবে ওটাকে সেপারেটলি ধরতে হবে। যখন আমি এই ডাবল বন্ডকে সেন্টারে করে এইচ কে ওপরে আর ফিনাইলকে এইদিকে দেখাবো, তো এখানে যাও থাকবে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন যাও থাকবে, ওটাকে আলাদা ধরতে হবে। এখানে CH2Cl ছিল, এখানে ফিনাইল আছে, রাইট? তো এবার এখানে দেখো এইচ এইচ অপোজিট সাইডে হয়ে গেছে, সেম অ্যাটম অপোজিট সাইডে, তো এটা অ্যাকচুয়ালি ট্রান্স স্ট্রাকচার আছে। তো এর সিস স্ট্রাকচার কি হবে, যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এইদিকে ফিনাইলটা ওপরে চলে গেল আর এইচটা তলায় চলে আসলো, তাহলে এটা হয়ে যাবে সিস স্ট্রাকচার, রাইট? তো এটা জিআই শো করছে, সিস ট্রান্স হচ্ছে। লেট আস ট্রাই 2 মিথাইল prop-1-ইন, প্রোপিন আছে, সো ফার্স্ট এর রুট ওয়ার্ড থেকে প্রোপিন করলাম, 2 মিথাইল, মানে এখানে আরেকটা সেকেন্ড পজিশনে, সাইডে আগে লিনিয়ার স্ট্রাকচার রাখতে হবে সব সময়। তো লিনিয়ার স্ট্রাকচার মানে আইইউপিএসসি থেকে স্ট্রাকচার এরকম হবে CH2। আমরা সেম স্ট্রাকচারই আঁকছি, বাট আঁকার ধরনটা একটু আলাদা, ডাবল বন্ডের অ্যারাউন্ডে আমরা স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি, সো দ্যাট জিআই আমরা বেটার বুঝতে পারি। এবার এখানে C ডাবল বন্ড C লিখলাম, C ডাবল বন্ড C লিখলাম, C ডাবল বন্ড C, এই কার্বনের সঙ্গে কি হচ্ছে দুটো H, আর এই কার্বনের সঙ্গে কি হচ্ছে দুটো CH3, নো জিআই, বিকজ এই কার্বনের সঙ্গেও দুটো মিথাইল আর এই কার্বনের সঙ্গেও দুটো সেম হয়ে গেছে, নো জিআই। তো এগুলো কিছু এক্সাম্পল ছিল জিআই এর, আমরা দেখলাম যে কোন কোন কেসেসে জিআই হবে আর কোন কেসেসে জিআই হবে না।
হয়েছে? রাইট, লেখো প্রপার্টিজ অফ জিআই। প্রপার্টিজ অফ জিআই, নাম্বার 1, geometrical isomers possess different physical properties. Geometrical isomers possess different physical properties like melting point, boiling point, etc. Number 2, second point, geometrical isomers, GI লিখতে পারো, geometrical isomers have similar but not identical chemical properties. Have similar but not identical chemical properties. Have similar but not identical chemical properties. Next point, the trans isomers are usually more stable. The trans isomers are usually more stable. The trans isomers are usually more stable than the cis isomers. Question লেখো, explain why trans 2-butene is more stable than cis 2-butene. Explain why trans 2-butene is more stable than cis 2-butene. Explain why trans 2-butene is more stable than cis 2-butene. এবার এখানে দেখো একটা নতুন কনসেপ্ট, আমরা বললাম যে নরমালি সিস আর ট্রান্স এর মধ্যে যে ট্রান্স আইসোমার হয় সেটা ইউজুয়ালি বেশি স্টেবল হয়। সেটা কেন হয় এখন আমরা দেখব, ঠিক আছে? তো এখানে আমরা কি এক্সাম্পল নিয়েছি, যে প্রথম এক্সাম্পল আমরা
আচ্ছা এদিকে দেখো সিস টু বিউটিন অ্যান্ড ট্রান্স টু বিউটিন। ফার্স্ট আমি বিউট টু ইনের স্ট্রাকচার আঁকছি। তো বিউট টু ইনের স্ট্রাকচার এরকম হবে। এটা কি হবে? বিউটিন হবে, 1 2 3 4, সেকেন্ড পজিশনে ডাবল বন্ড, আর এখানে এইচ আর এখানে এইচ। তো এটা কি হবে? সিস টু বিউটিন, রাইট? তাহলে ট্রান্স স্ট্রাকচার কি হবে? জাস্ট এটাকে রোটেট করে দাও, CH3 CH3 HH। এটা কি হবে? ট্রান্স টু বিউটিন, রাইট? এখানে দেখো তোমার যে বড় মিথাইল গ্রুপস আছে, দুটো মিথাইল গ্রুপ কি একটা সাইডে চলে গেছে? ওপরের দিকটা দুটো মিথাইল গ্রুপ একটা সাইডে চলে গেছে, সেম সাইডে। যখন সেম সাইডে সেম গ্রুপ হয় আমরা ওটাকে সিস বলি। তো দুটো মিথাইল গ্রুপ উপরের সাইডে আছে, রাইট? এবার এখানে একটা নতুন ধরনের রিপালশন হয়। এবার দেখো এই মিথাইলের মধ্যে এই নিজের ইলেকট্রনস হবে, নিজের অ্যাটম সবকিছু নিজের হবে। তো এবার কি হয়? ইলেকট্রন ডেনসিটি হয় এর মধ্যে, এই গ্রুপের মধ্যে। তো নেগেটিভ চার্জেস কি করে? একে অন্যকে রিপেল করে। তো এখানে একটা নতুন ধরনের রিপালশন দেখা যায় যখন বড় অর্গানিক গ্রুপস একটা সাইডে থাকে, এরা একে অন্যকে কি করবে? রিপেল করবে। আর এই স্পেসিফিক রিপালশনকে আমরা বলি স্টিরিক হিন্ড্রেন্স। স্টিরিক হিন্ড্রেন্স বড় টার্ম, ছোট টার্ম এক্সপ্লেন করার টার্ম হবে ক্রাউডিং। অনেক বেশি ক্রাউডিং হয়ে গেছে একটা সাইডে। স্টিরিক হিন্ড্রেন্স কে নর্মাল ভাষায় আমরা কি বলি? ক্রাউডিং। এটাকে আমরা কি বলি? ক্রাউডিং। স্টিরিক হিন্ড্রেন্স ইজ অলসো নোন অ্যাজ ক্রাউডিং, রাইট? এখানে দেখো, এখানে কি স্টিরিক হিন্ড্রেন্স হবে? যখন আমরা এখানে রোটেট করে দিচ্ছি, হাইড্রোজেন খুবই ছোট মলিকিউল, এর স্টিরিক হিন্ড্রেন্স নেগলিজিবল হয়। তো এখানে যাও স্পেস হবে, এই CH3 টা একা এনজয় করতে পারবে। কেন এখানে স্টিরিক হবে? দেখো এই CH3 আবার এখান থেকে তিনটে হাইড্রোজেন বেরোবে। দেখো অ্যাকচুয়ালি এখানে দেখে ছোট মনে হচ্ছে, বাট এটা তো sp3 স্ট্রাকচার। sp3 মানে এর হাইড্রোজেন এইভাবে প্রেজেন্ট হবে, বড় মলিকিউল। আর এটাও টেট্রাহেড্রাল, একটা বড় মলিকিউল হবে। সেই বন্ড গুলোকে ওপেন করে দেখা, একটা বড় মলিকিউল হবে। তো বড় মলিকিউলস এর মাঝখানে একটা স্পেশাল রিপালশন হয়, যেটাকে আমরা বলি স্টিরিক হিন্ড্রেন্স। আর এই স্টিরিক হিন্ড্রেন্স কি করে? কোনো কমপ্লেক্স কে আনস্টেবল করে দেয়। স্টিরিক হিন্ড্রেন্স যেখানে থাকবে, বিকজ একটা মলিকিউলের মধ্যেই যদি টেনশন হয়, রিপালশন হয়, তাহলে কি হবে? এটা আনস্টেবল হবে, খুব ইজিলি ফ্রাজাইল হবে, একটু রিয়াকশন দিলে ফাট করে এটা ভেঙে যাবে। কিন্তু এই মলিকিউলটা স্টেবল আছে কেন? এখানে বড় গ্রুপ দুটো ডিফারেন্ট প্লেনে আছে। এই সাইডে কি হবে? নো স্টিরিক হিন্ড্রেন্স, নো স্টিরিক হিন্ড্রেন্স, রাইট? বিকজ bigger molecules in different sides। আর হাইড্রোজেন অ্যাটমের নেগলিজিবল স্টিরিক হিন্ড্রেন্স হয়, খুবই ছোট একটা অ্যাটম, একটাই ইলেকট্রন আছে এর মধ্যে, নেগলিজিবল স্টিরিক হিন্ড্রেন্স। একটা ইলেকট্রন আর একটা প্রোটন আছে বেসিক্যালি, এর মধ্যে তো নিউট্রনও নেই। নেগলিজিবল স্টিরিক হিন্ড্রেন্স হয় হাইড্রোজেনের। তো এখানে স্টিরিক হিন্ড্রেন্স নেই। তো স্টিরিক হিন্ড্রেন্স না হবার জন্য ট্রান্স টু বিউটিন কি হয়? বেশি স্টেবল হয় সিস টু বিউটিন। এর কিছু কিছু এক্সেপশনস আছে নেচারে, বাট এই ক্ষেত্রে এটা হবে ট্রান্স টু বিউটিন উইল বি মোর স্টেবল দেন সিস টু বিউটিন, রাইট? তো এখানে আমরা আনসারে লিখবো যে, লিখবে when two atoms or groups, এই ডায়াগ্রামের তলায় when two atoms or groups। আচ্ছা আগে কপি করে নাও, তারপর আমি লেখাচ্ছি। বড় অর্গানিক গ্রুপ থেকে হবে, মিথাইল বা মিথাইল থেকে বড় হতে হবে। CH3 C2H5, না CH3 নিচে হবে না। যেরকম যদি ওখানে দুটো বেনজিন রিং চলে আসতো, তাহলে হিউজ স্টিরিক হিন্ড্রেন্স, বিকজ বেনজিন আরো বড় মলিকিউল আছে, রাইট?
when two atoms or groups are at a distance less than van der Waals radius, they repel each other due to spatial crowding, SPATIAL, due to spatial crowding. This type of repulsion is called steric hindrance. This type of repulsion is called steric hindrance. Full stop. Line change karo. The molecules that have steric hindrance are less stable in comparison to those having no steric hindrance. Example, cis-2-butene possess steric hindrance, whereas trans-2-butene with no steric hindrance is more stable. Right, chalo next লিখবে GI in nitrogen containing compound. এটা GI টপিকই চলছে, একটা সাব টপিক। GI in nitrogen containing organic compound. GI in nitrogen containing organic compound. First লিখবে azo, AZO, azo and imines. First লিখবে azo and imines. AZO, azo and imine, IMINE, azo and imines. আচ্ছা, এবার ফার্স্ট আমরা ইমাইন অলরেডি আমরা টটোমেরিজমে পড়েছি, রাইট? যে তোমার এনামাইন আর ইমাইনের মাঝখানে কি হয়, টটোমেরিজম এক্সিস্ট করে। তো ইমাইন আমরা কি পড়েছি, কারা হয়, যেখানে কার্বন আর নাইট্রোজেনের কি হবে, ডাবল বন্ড প্রেজেন্ট হবে। তো এরকম কার্বন আর নাইট্রোজেনের ডাবল বন্ড, আর ধরে নাও এইদিকে একটা CH3 আর এর একটা H হবে, রাইট? আর এখানে এটা NH। এই কম্পাউন্ডকে আমরা বলি ইমাইন, রাইট? তো ইমাইনের মধ্যে দেখো কিভাবে এক্সিস্ট করবে জিআই। ডাবল বন্ডকে সবসময় আমরা হাইলাইট করে লিখবো, রাইট? এবার নাইট্রোজেনের তিনটে বন্ড হয় বটে, রাইট? আচ্ছা, ধরো নাইট্রোজেনের হাইড্রোজেনকে এভাবে দেখালাম, আর এদিকে CH আর এদিকে CH3। এবার দেখো নাইট্রোজেনের কিন্তু একটা সাইডেই গ্রুপ হচ্ছে, তো এখানে আমরা লোন পেয়ার কনসিডার করি নাইট্রোজেনের। এখানে আমরা কি কনসিডার করি, নাইট্রোজেনের লোন পেয়ার কনসিডার করি, রাইট? তো এবার দেখো, বিকজ নাইট্রোজেন যখনই তিনটে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে
তার একটা লোন পেয়ার নিশ্চয়ই থাকে, 5টা ইলেকট্রন হয়, নাইট্রোজেন 15 গ্রুপকে বিলং করে, তো 3টে কোভ্যালেন্ট বন্ডিং এ ইউজ করছে আর একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে। এখানে দেখো দুটো হাইড্রোজেন সেম সাইডে হচ্ছে, তাহলে এটা কি হবে, সিস স্ট্রাকচার হবে ইমাইনে। যদি এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, লোন পেয়ারটা তলায় চলে আসবে আর দুটো হাইড্রোজেন অপোজিট ডাইরেকশনে চলে আসবে, এটাকে তখন আমরা ট্রান্স ইমাইন বলবো। তো এটা সিস এন্ড ট্রান্স হলো, তো এখানে জিআই এক্সিবিট করবে, রাইট? কপি করে নাও। হয়েছে। নেক্সট আমরা অ্যাজো কম্পাউন্ডস দেখবো, রাইট? অ্যাজো কম্পাউন্ডস কি হয়, যেখানে এন ডাবল বন্ড এন থাকবে। যেখানে কি হবে, এন ডাবল বন্ড এন থাকবে। অ্যাজো কম্পাউন্ডে কি হয়, এন ডাবল বন্ড এন। তো আমি যদি অ্যাজো কম্পাউন্ডের এক্সাম্পল লিখি, অ্যাজো কম্পাউন্ড ক্লাস 12 এ একটা পুরো টপিক আছে অ্যাজো ডাইস, মানে অ্যাজো কম্পাউন্ডস নরমালি কি হয়, কালার্ড হয় আর ওর থেকে ডাইস, ডিফারেন্ট টাইপস অফ কালারফুল ডাই তৈরি করা হয়, রাইট? তো এখানে কি হবে, এন ডাবল বন্ড এন, রাইট? আর ধরে নাও এইচ আছে, এইচ আছে, তাহলে নাইট্রোজেনের কি হবে, লোন পেয়ার হবে, নাইট্রোজেনের লোন পেয়ার হবে। এখানে আমরা আর সিস ট্রান্স ওয়ার্ড ইউজ করি না, বিকজ সিস ট্রান্স কিছু কিছু ক্ষেত্রে ফেলিয়ার হয়ে গেছে বলে এবার আমরা নতুন টার্মস এখানে ইউজ করব, ঠিক আছে? এখানে সিস ট্রান্স ইউজ হবে না, এখানে আমরা সিন অ্যান্টি ইউজ করি অ্যাজো কম্পাউন্ডের জন্য। যখন লোন পেয়ার সেম সাইডে হবে তখন ওটা কি হবে, সিন। আর যখন আমি এটাকে রোটেট করে দেব তখন লোন পেয়ার কি হবে, অপোজিট সাইডে চলে আসবে, এটাকে আমরা কি বলবো, অ্যান্টি, সিন অ্যান্টি, রাইট? আমি অ্যাজো কম্পাউন্ডের উইথ অর্গানিকও আমরা নিতে পারি এক্সাম্পল, যেরকম ধরো তোমাকে এই স্ট্রাকচার দিয়েছে, ধরো এটা দিয়েছে নাইট্রোজেনের সঙ্গে একটা করে বেনজিন রিং, তাহলে এটাকে আমি কিভাবে আঁকবো, একটা হবে দুটো ফিনাইল রিং তলার দিকে আর দুটো লোন পেয়ার সেম সাইডে। আবার যদি এটাকে আমি রোটেট করে দিই তাহলে কি হয়ে যাবে, রাইট? তাহলে এটা কি হয়ে যাবে, সিন, এটা কি হয়ে যাবে, অ্যান্টি, রাইট? তো এটা হবে সিন অ্যান্টি। ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিয়েছে, স্কুল কবে থেকে খুলছে? এটা হবে সিন অ্যান্টির কেস। নেক্সট আমরা অ্যালডক্সাইম আর কিটক্সাইম দেখবো, ওখানেও সিন অ্যান্টি হবে না, ট্রান্স সিস এন্ড ট্রান্স হবে না। হুম, সিস এন্ড ট্রান্স নোমেনক্লেচার চেঞ্জ করে দিয়েছে, মানে ডিফারেন্ট সায়েন্টিস্টের ডিফারেন্স। তো প্রথমে যারা জিআই ডিসকভার করেছে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ওরা সিস ট্রান্স টার্ম ইউজ করেছে, ডিফারেন্ট গ্রুপ অফ সায়েন্টিস্ট এদের মধ্যে জিআই ডিসকভার করেছে ওরা সিন অ্যান্টি দিয়েছে। তো ডিপেন্ডিং অন দ্য সায়েন্টিস্ট যারা যে কনভেনশন ধরেছে, রাইট? নেক্সট আমরা দেখবো
অ্যালডোক্সাইম আর কিটোক্সাইম। অ্যালডোক্সাইম আর কিটোক্সাইম। এটাও নাইট্রোজেন কন্টেনিং এর মধ্যে পড়ছে, অ্যালডোক্সাইম এন্ড কিটোক্সাইম। আচ্ছা, অ্যালডোক্সাইম কারা হয়? দেখো সি ডাবল বন্ড এন আছে, এর সঙ্গে একটা OH হবে আর নাইট্রোজেনের একটা লোন পেয়ার হবে। এই স্ট্রাকচারস গুলোকে আমরা বলি অক্সাইম। সি ডাবল বন্ড এন, সি ডাবল বন্ড এন এর সঙ্গে H থাকলে ইমাইন হবে, সি ডাবল বন্ড এন এর সঙ্গে যদি OH থাকে তাহলে অক্সাইম হবে। কিন্তু এবার এটা অ্যালডোক্সাইম হবে কি কিটোক্সাইম হবে সেটা কার্বন ডিসাইড করবে। যদি কার্বনের সঙ্গে একটা H থাকে আর যে কোনো ফাংশনাল গ্রুপ থাকুক না কেন, ধরো এখানে CH3 আছে, রাইট, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যালডোক্সাইম, রাইট। কিটোক্সাইম কি হয়? অক্সাইম আছে, সি ডাবল বন্ড এন OH টা হবেই আর লোন পেয়ার তো থাকবেই, কিন্তু কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন হবে না, দুটোই কি হবে? কার্বন গ্রুপ হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? কিটোক্সাইম বলবো। এটাকে আমরা কি বলবো? কিটোক্সাইম বলবো, রাইট। কপি করো, তারপর আমি স্ট্রাকচারটা আঁকছি। আচ্ছা, অ্যালডোক্সাইমে কিভাবে ডিসাইড করব? হাইড্রোজেন আর OH কে দেখে, যদি HOH সেম সাইডে হয় তাহলে ওটা সিস অ্যালডোক্সাইম হয়ে যাবে। আর যদি এটাকে আমরা ঘুরিয়ে দিই তাহলে OH ওপরে চলে আসবে লোন পেয়ার তলায়, H এখানে থাকবে CH3। এবার দেখো HOH ডিফারেন্ট প্লেনে আছে, এটা সিস অ্যাকচুয়ালি সিন হবে, এটা হবে অ্যান্টি অ্যালডোক্সাইম, রাইট। কপি করো। হয়েছে? আচ্ছা, এবার দেখো নিজের থেকে সিন অ্যান্টি অ্যাজো কম্পাউন্ডের জন্য ঠিক ছিল, সব অ্যালডোক্সাইমের জন্য ঠিক ছিল, বিকজ অ্যালডোক্সাইমে সবসময় একটা হাইড্রোজেন থাকতে হবে কার্বনের কাছে, আর নাইট্রোজেনের কাছে সবসময় একটা OH থাকতে হবে। তো H and OH থেকে আমরা সবসময় ডিসাইড করতে পারবো যে এটা সিন এটা অ্যান্টি, এর কোনো এক্সেপশন আসবে না। প্রবলেম, সিন অ্যান্টি মেথডের সব থেকে বড় ড্রব্যাক দেখা গেছে, এই ড্রব্যাক এর প্রবলেমস আসা স্টার্ট হলো কিটোক্সাইমে। কিভাবে? দেখো কিটোক্সাইমে আমার কার্বনের ওপর দুটোই সেম CH3 থেকে হবে না, দাঁড়াও, একটা ডাবল বন্ডে সেম হয়ে গেল তো জিআই এক্সিবিট করবে না, আমাকে ডিফারেন্ট নিতে হবে, C2H5। C2H5
না, জিআই কন্ডিশন কি ছিল যে যাদের কাছে ডাবল বন্ড আছে তাদের বোথ সাইডে ডিফারেন্ট গ্রুপ, এখানে আমরা লোন পেয়ারকে ডিফারেন্ট গ্রুপের মতন ট্রিট করি, তো এইদিকে ডিফারেন্ট হচ্ছিল, কিন্তু আমি যদি এখানে CH3 নিতাম তাহলে সেম হয়ে যাচ্ছিল, তাহলে জিআই হতো না। কার্ড CH এর উপরে C2H5 নামে লোড কার্বনের লোন পেয়ার হয় না, রাইট, নাইট্রোজেনের হয়, তো এখানে C2H5 হবে। এবার দেখো কন্ডিশন মিট হচ্ছে, ডাবল বন্ড আছে, দুটো সেন্টারের কাছেই আছে। এবার এখানে ধরো আমি বললাম যে CH3OH সেম প্লেনে আছে, তাহলে এটা হয়ে যাবে সিন, রাইট। আর যদি আমি এটাকে রোটেট করে দিই, OH ওপরে চলে, CH3 এখানেই থাকবে, আর এটা C2H5, আর এটা তোমার লোন পেয়ার। এবার CH3 আর OH ডিফারেন্ট প্লেনে আছে, তো এটা হয়ে যাবে অ্যান্টি কিটক সাইন। প্রবলেম কোথায় আসছে যে আমি প্রেফার করেছি মিথাইলকে, মানে আমি মিথাইলকে পয়েন্ট অফ রেফারেন্স রেখেছি, মিথাইল থেকে অবজার্ভ করছি যে মিথাইল থেকে যখন আমি দেখছি যে OH সেম সাইডে আছে তাহলে সিন, রোটেট করার পর মিথাইল থেকে যখন আমি দেখছি OH আদার সাইডে আছে তাহলে কি হবে, অ্যান্টি হবে, রাইট। কিন্তু যদি কেউ বলে যে না এইটা আমার জন্য অ্যান্টি, বিকজ আমার পয়েন্ট অফ ভিউ কি আছে ইথাইলে, ধরো আদার কোন একটা সায়েন্টিস্ট বলছে যে আমি যদি C2H5 থেকে POV রাখি তাহলে যেটা তোমার জন্য সিন ওটা আমার জন্য অ্যান্টি, বিকজ C2H5 এ যদি POV আমি ধরি তাহলে C2H5 এর অপোজিট কি হয়ে যাচ্ছে OH, তাহলে এটা অ্যান্টি হওয়া উচিত C2H5 এর দিক থেকে, আর এটা সিন হওয়া উচিত। তো এখান থেকে কি হয়, সিন অ্যান্টির প্রচুর ড্রব্যাক স্টার্ট হয় কিটক্সাইমে, বিকজ এখানে সায়েন্টিস্ট টু সায়েন্টিস্ট অ্যালকাইল গ্রুপের চুজিং এর ব্যাপার চলে আসছে, আর যেখানে এরকম ভেরিয়েবিলিটি, বিকজ সায়েন্স তবেই ইউনিভার্সাল হয় সবসময়, দেখবে আমরা এইসব সিস্টেম IUPAC কেন ক্রিয়েট করা হয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, সো দ্যাট পুরো ওয়ার্ল্ডে সেম কেমিস্ট্রি শেখানো হয়, রাইট। আদার কান্ট্রিজে ডিফারেন্ট কেমিস্ট্রি হলে কোনোদিন রিসার্চ এক্সচেঞ্জ হবে না, তো এই POV পয়েন্ট অফ ভিউ এর জিনিসটা সায়েন্সে নেই, বিকজ ইট ইজ নট ফিলসফি, এখানে ফ্যাক্টস এর উপরে কাজ চলে। তো এই ড্রব্যাকের জন্য কি হলো, সিন অ্যান্টি ফলো করা হলো না, তো অ্যালডক্সাইন খুবই ড্রব্যাক দেখাচ্ছিল যে এখানে POV চলে আসে, POV পয়েন্ট অফ ভিউ অফ কিটক্সাইন, POV অফ চুজিং অ্যালকাইল গ্রুপ হচ্ছে সব থেকে বড় ড্রব্যাক সিন অ্যান্টি সিস্টেমের, রাইট। তো আমরা বললাম সিন অ্যান্টি সিস্টেম বেকার আছে, সিন অ্যান্টি সিস্টেমকে আর অ্যাট দ্যাট মোমেন্ট সায়েন্টিস্টরা বললো ফলো করা যাবে না, রাইট, সিন অ্যান্টি সিস্টেমকে ফলো করা যাবে না। তাহলে আবার কি আমরা সিস এন্ড ট্রান্সে চলে যাব? তো সিস এন্ড ট্রান্স সিস্টেমই ফলো করি, সিস অ্যান্টি আমরা আনলাম কেন? এবার সিস এন্ড ট্রান্সের একটা খুব বড় ড্রব্যাক আছে, তো এটা তো সিন অ্যান্টি ড্রব্যাক হলো। নেক্সট দেখো, আগে লেখো তাড়াতাড়ি। তো আমরা বললাম যে সিন অ্যান্টি প্রবলেম্যাটিক, ঠিক আছে, বিকজ অ্যালডক্সাইমে প্রবলেম হচ্ছে পয়েন্ট অফ ভিউ এর ব্যাপার আসছে, তো সিন অ্যান্টি আমরা ফলো করব না। তাহলে ফার্স্ট অফ অল সিন অ্যান্টি সিস্টেম আমরা আনলামই কেন, আমরা সিস ট্রান্সে ছিলাম না কেন? সিস ট্রান্সের প্রবলেম কখন হয়ে যায়, সিস ট্রান্সে আমরা সিমিলার অ্যাটমস যখন একদিকে থাকে তখন আমরা সিস বলছি, ডিফারেন্ট অ্যাটম যখন একটা সাইডে আসে তখন ট্রান্স বলছি। প্রবলেম কখন হয়ে যাবে সিস ট্রান্সে, যদি আমরা চারটে ডিফারেন্ট গ্রুপ দিয়ে দেব, ধরো ClF, এইদিকে CH3 আর H, দেখো চারটে ডিফারেন্ট গ্রুপ হয়ে গেছে। তো এখানে সিস অ্যান্টি সিস্টেমও তোমার সিস অ্যান্ড ট্রান্স সিস্টেমও কাজ করবে না। কেন কাজ করবে না ভেবে বলো একবার। ধরো কেউ বললো যে আমি হাইড্রোজেন আর ফ্লোরিনকে পয়েন্ট অফ রেফারেন্স রাখছি, রাইট, তো তখন লোকে বলবে যে ঠিক আছে হাইড্রোজেন আর ফ্লোরিন একটা সাইডে আছে তাহলে ওটা সিস, আর যদি আমি হাইড্রোজেন আর ফ্লোরিনকে ঘুরিয়ে আলাদা করে দিই তাহলে ওটা কি হবে, ট্রান্স। তো যদি আমরা এই লজিকটাই ফলো করি তাহলে এটা কি হয়ে যাবে, নেক্সট স্ট্রাকচার
যে এটা হয়ে গেল ফ্লোরিন ওপরে, এইদিকে Cl CH3 আর H। তাহলে HNF আমরা পয়েন্ট অফ ভিউ কোথায় রেখেছি, ফ্লোরিন আর হাইড্রোজেনকে আমরা অবজার্ভ করলাম, অনুযায়ী এটা সিস হচ্ছে আর এটা ট্রান্স হচ্ছে, ভেরি গুড। কিন্তু আরেকজন বলল যে আমি ক্লোরিনকে পয়েন্ট অফ ভিউ রেখেছি, তো আমার জন্য তো এটা সিস, বিকজ H আর Cl সেম সাইডে আছে, রাইট? আর এটা আমার জন্য ট্রান্স, বিকজ H আর Cl আমার জন্য ডিফারেন্ট সাইডে আছে। তো এখানেও কি হচ্ছে, পয়েন্ট অফ ভিউ এর ব্যাপার চলে আসছে। যখন চারটে, দেখো এই প্রবলেমটা এখানে হচ্ছিল না যেটা আমরা করলাম, সিস টু বিউটিন এন্ড ট্রান্স টু বিউটিন, এখানে কোনো পিওভির ব্যাপার নেই, এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি দুটো সিমিলার গ্রুপ একটা সাইডে আছে, তাহলে এটা সিস হতেই হবে। রোটেট যখন আমরা করে দেব দুটো ডিফারেন্ট গ্রুপ, বিকজ এখানে দেখো হাইড্রোজেনকে পয়েন্ট অফ ভিউ নিলেও এটা সিস, মিথাইলকে পয়েন্ট অফ নিলেও এটা সিস, কিন্তু যখন আমি ঘুরিয়ে দেব হাইড্রোজেনের পিওভি থেকে ওটা ট্রান্স আর CH3 পিওভি থেকে ওটা ট্রান্স, কিন্তু যখন চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে সেখানে সিস এন্ড ট্রান্স ডিসাইড করা খুব ডিফিকাল্ট, বিকজ পিওভি চেঞ্জ হতে থাকবে, রাইট? তো যখন চারটে ডিফারেন্ট গ্রুপ হবে, ডিউ টু চেঞ্জিং চয়েস অফ অ্যাটম, চয়েস অফ গ্রুপস, cis and trans is not followed। cis and trans কি হলো, সায়েন্টিস্ট রিজেক্ট করে দিল। কখন cis and trans রিজেক্ট করলো, যখন চারটে কি হবে, ডিফারেন্ট গ্রুপ প্রেজেন্ট থাকবে, when 4 different groups are present। GI তো হবে এখানে ফর শিওর, বিকজ GI এর কন্ডিশন কি ছিল, যে ডাবল বন্ড ডিফারেন্ট অ্যাটমস, এখানেও ডিফারেন্ট GI হবে, কিন্তু এটাকে আর সিস এন্ড ট্রান্স নাম দেওয়া চলবে না। এর মানে এবার GI এর বোঝার জন্য আমাদেরকে একটা ইউনিভার্সাল সিস্টেম আনতে হবে যেটা সব কন্ডিশনে চলবে, ডাজেন্ট ম্যাটার সেম গ্রুপ হোক কি ডিফারেন্ট গ্রুপ হোক, আমাকে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যেটা এদেরকেও কনসিডার করছে, অ্যালডোক্সাইম কিটোক্সাইমকেও কনসিডার করছে, আগে আমরা যেগুলোকে সিস ট্রান্স পড়েছি সেগুলোকেও কনসিডার করছে। তো এখানে একটা নতুন সিস্টেম আসলো, EZ সিস্টেম। আর EZ সিস্টেম হচ্ছে IUPAC এর সায়েন্টিস্টরা নিয়ে এসছে, এটা ইউনিভার্সাল, বিকজ এটা কিছু রুলস এর উপর কাজ করে। যখন রুলস এর উপরে কোনো জিনিস কাজ করবে সেটা কি হবে, ইউনিভার্সাল হবে, পুরো সায়েন্টিফিক কমিউনিটিকে মানতে হবে। তো ফার্স্ট আমরা দেখলাম যখন তখন GI আসে, প্রথমে সিস ট্রান্স ফলো হলো, চারটে ডিফারেন্ট গ্রুপ চলে আসছে বলে সিস ট্রান্স রিজেক্টেড, তারপর আমরা সিন অ্যান্টি আনলাম, সিন অ্যান্টি থেকে ট্রাই করলাম, অ্যালডোক্সাইম আসলো, সরি কিটোক্সাইম আসলো, সিন অ্যান্টিকেও বাদ দিতে হলো, তারপর আমরা একটা প্রপার সিস্টেম নিয়ে আসলাম যেটাকে EZ সিস্টেম বলে, যেটা রুলস এর উপর বেসড, আর এটার কোনো এক্সেপশন হবে না, রাইট? তো আগে এটা কপি করে নাও, তারপর আমরা EZ সিস্টেমটা দেখবো। লিখেছো EZ সিস্টেম, এখানে লিখবে EZ সিস্টেমে given by Kohn, Ingold and Prolong, এই তিনটে সায়েন্টিস্ট দিয়েছে, Kohn, Ingold and Prolong। এবার এর যে রুলস হয় এদেরকে আমরা CIP রুলসও বলি,
এদের যে রুলস হয় এই রুলস কে আমরা সিআইপি রুলস ও বলি। সিআইপি কেন সিআইপি বলছি, যে তিনটে সায়েন্টিস্ট দিয়েছে কর্ন, ইনগোল্ড, প্রলং, তাদের নামে সিআইপি, কর্ন, ইনগোল্ড এন্ড প্রলং রুলস, রাইট? এই রুলস অনুযায়ী আমরা এবার ইএনজেড সিস্টেম করব। তো এখানে রুল নাম্বার 1 লিখব। রুল নাম্বার 1, লিখবে গ্রুপস attached on each carbon, groups attached on each carbon are given priority on the basis of atomic number, are given priority on the basis of atomic number, right? Rule number 2, if the first rule fails, then atomic number of next atom will be considered. If the first rule fails, then atomic number of the next atom will be considered, right? আচ্ছা দেখো এখানে এবার কিভাবে এটা অ্যাপ্লাই হবে ভালো করে বুঝবে। এখানে অ্যাটমিক নাম্বার মাস নাম্বার না, অ্যাটমিক নাম্বার থেকে আমরা ডিসাইড করব। ইজেড সিস্টেম, আর ইজেড সিস্টেম কখন কাজে আসবে? যখন সিস ট্রান্স কাজে আসবে না। সিস ট্রান্স কখন কাজে আসে না? যখন চারটে ডিফারেন্ট আলাদা গ্রুপ অ্যাটাচড হয়, রাইট? এদিকে দেখো, ধরে নাও এটা একটা স্ট্রাকচার আছে, চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, এখানে সিস এন্ড ট্রান্স কাজ করবে না, ইজেড কাজ করবে, রাইট? তো এখানে তুমি প্রায়োরিটি কিভাবে ডিসাইড করবে? অ্যাটমিক নাম্বার থেকে। এদিকে দেখো, যখন এই কার্বনকে দেখবো, এই কার্বনকে দেখবো না, ভুলে যাও, এই কার্বনকে দেখো। এই কার্বনে ক্লোরিনের বেশি অ্যাটমিক নাম্বার না হাইড্রোজেনের? ক্লোরিনের 17 হয়, হাইড্রোজেনের 1 হয়। তো আমার প্রায়োরিটি কে হচ্ছে? ক্লোরিন। তো আমি একে 1 মার্ক করলাম। যে লো প্রায়োরিটি আছে তাকে কি মার্ক করব? 2, রাইট? এবার এটার মার্কিং হয়ে গেছে, এটা ভুলে যাও, এদিকে চলে এসো। এখানে ফ্লোরিন আছে আর কার্বন, এখানে এইচ গুলোকে দেখবো না, যে কার্বন অ্যাটাচড ডাইরেক্টলি তাকে দেখবো। সো কার্বনের অ্যাটমিক নাম্বার কি হয়? 6, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হয় 9, রাইট? তো আমরা কাকে প্রায়োরিটাইজ করব? ফ্লোরিনকে। তো এখানে এই সাইডের জন্য ফ্লোরিন কি হয়ে যাবে আমার? 1, কার্বন কি হয়ে যাবে? 2, বিকজ হাইড্রোজেন তো কার্বনের মধ্যে নেই, ওটা তো পরে অ্যাটাচড আছে। এই কার্বনের সঙ্গে কে অ্যাটাচড আছে? দুটোটা কি একসাথে দেখা হচ্ছে না, তো তোমাকে অ্যাটমিক নাম্বার আমাকে তো অ্যাড করতে হবে। রুল হচ্ছে যে যে অ্যাটম অ্যাটাচড আমি সেটাকে দেখবো, তাহলে তার অ্যাটমিক নাম্বার দেখবো। দেখো ক্লোরিন ফ্লোরিন তো একটাই বন্ড করে, তাই এর সঙ্গে আর কোনো অ্যাটাচমেন্ট নেই, বুঝতে পারছো? কিন্তু কার্বন মাল্টিপল বন্ড, কার্বন করুক না মাল্টিপল, আমি কার্বনের অ্যাটমিক নাম্বার চেক করব। তো এখানে যে অ্যাটম অ্যাটাচ তার অ্যাটমিক নাম্বার, এর অ্যাটমিক নাম্বার 6, এর অ্যাটমিক নাম্বার 9। তো এখানে কার্বন হেরে গেছে, ফ্লোরিন আমার ফার্স্ট প্রায়োরিটি, রাইট? এবার দেখো আমার 1 আর 1 সেম সাইডে আছে না অপোজিট সাইডে আছে? অপোজিট সাইডে, তাহলে এটা আমার ট্রান্স হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা সিস আর ট্রান্স আর ইউজ করব না, এখানে আমরা বলবো জেড। জেড হয় ট্রান্স, মানে যাদেরকে আমরা আগে ট্রান্স বলতাম সেগুলো সব জেড। জেড মানে হচ্ছে অপোজিট সাইড, তো এটা হচ্ছে জেড কনফিগারেশন, রাইট? এবার যখন আমি এটাকে রোটেট করব, বিকজ জিআই হচ্ছে, জিআই হলে কি হবে? স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, সি ডাবল বন্ড সি, CH3 ওপরে, Cl ওপরে, H আর F নিচে হয়ে যাচ্ছে। এবার দেখো যারা আমার 1 ছিল, এক সেকেন্ড আমি দুটোকেই রোটেট করে দিয়েছি, আই গেস একদিকে রোটেশন সেম থাকবে, মানে অ্যাজ ইট ইজ থাকবে, H আর Cl রোটেশন একদিকে হবে, রাইট? তো এবার দেখো যারা আমার হাই প্রায়োরিটি ছিল তারা সেম সাইডে আছে,
সেম সাইডে হলে কি হবে, ই। তো এটা হচ্ছে জেড ই কনফিগারেশন। এক সেকেন্ড, জেড হবে সেম সাইড, সরি সরি সরি, জেড হবে সেম সাইড, এটা হবে জেড আর এটা হবে ই। অপোজিট সাইড হবে ই, অপোজিট সাইড হবে ই, সেম সাইড হবে জেড। রাইট, কপি করে নাও। এখানে নোট, যে ই কনফিগারেশন হয় ওটাকে আমরা বলি অ্যান্টেগেগন, রাইট, অ্যান্টেগেগন বা অ্যান্টেগেগন, রাইট। আর অ্যান্টেগেগন মানে হচ্ছে অপোজিট সাইড, মানে যেটা ট্রান্সের মতন, লাইক ট্রান্স, ট্রান্স না, বিকজ ট্রান্সিস আমরা এখানে ইউজ করব না, লাইক ট্রান্স। আর জেড হচ্ছে জিউসম্যান, জেড কনফিগারেশনকে আমরা বলি জিউসম্যান। এটার মানে হচ্ছে সেম সাইড, আর এটা কার মতন হবে, লাইক সিস, বিকজ আমরা সিস ট্রান্স আগে করেছি, তো এটা বোঝানোর জন্য এটা হবে লাইক সিস। আর একটা নিজে থেকে ট্রাই করো তুমি। এটা ট্রাই করো, তারপর এটা ট্রাই করো।